প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ভয়েস পয়েন্টের আজকের এই নতুন পর্বে। এই পর্বে বন্ধুরা, তোমরা এর আগের পর্বে যে প্রশ্নটি পেয়েছো তার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়েছো, স্যার এই প্রশ্নটি কি সত্যি আসবে কিনা। আমি কিন্তু বন্ধুরা তোমাদেরকে আগেই বলেছি যে না, এটা একটি ডামো কোশ্চেন, অর্থাৎ এরকম ধরনের কোনো কোশ্চেন আসতে পারে। আর তোমরা যখন এবার এই অর্ধবার্ষিকীতে যখন তোমরা পরীক্ষা দিবে, তখন আসলে বোঝা যাবে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা সত্যিকার অর্থে কি ছিল বা কি হবে সামনে বার্ষিকের। যাই হোক বন্ধুরা, আমরা তোমাদের উদ্দেশ্যে এই প্রশ্নটি বানিয়েছিলাম, যেখানে আমরা তোমাকে কিরকম কোশ্চেন আসতে পারে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আর তোমরা অনেকেই কোশ্চেনগুলো সমাধান করতে পেরেছো, আলহামদুলিল্লাহ। আর তোমরা যারা পারোনি, তারা আজকে এই সমাধান থেকে দেখে তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে বাসায় বসে। বন্ধুরা, একটা জিনিস তোমরা সবাই স্মরণে রাখবে যে গণিত কিন্তু বাংলা বা অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, তোমাদের ধর্ম বলো বা স্বাস্থ্য সুরক্ষা বলো, সে সকল সাবজেক্টের মতো না। এখানে কিন্তু তোমাকে গণিতটা করতে হবে, অর্থাৎ শুধু কিছু বাংলা কথা লিখলেই হবে না, বা কারোটা দেখে দেখে বাংলা কথা লেখাটাই কিন্তু এই পরীক্ষার উদ্দেশ্য না। এই পরীক্ষাতে তোমাকে কিছু ম্যাথ করতে দিবে, বোঝার জন্য যে তুমি কতটুকু ম্যাথ পারো। যাই হোক বন্ধুরা, আমরা প্রশ্নটার সমস্যার সমাধানে চলে যাই। বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, তোমাদেরকে আমি এখানে প্রশ্নের সমাধান করে দিয়েছি এবং এখন দেখিয়ে দিব যে প্রশ্নের সমাধানগুলো কিভাবে এসেছে। আর প্রশ্নগুলো তোমরা আমার আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো যে প্রশ্নগুলো কি কি ছিল। বন্ধুরা দেখো, এখানে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা লিখতে বলছে। বন্ধুরা, তোমাদের মনে আছে আমাদের প্রশ্নটি কি ছিল? আমাদের প্রশ্নতে বলা হয়েছিল যে রাইসা এবং ফারিয়া দুইজন শিক্ষার্থী, তাদের স্কুলের একটি মাঠ, ধরে নাও একটা মাঠ, ধরে নিচ্ছি আমি মাঠটা অনেক বড় একটা মাঠ, ঠিক আছে? তো এই মাঠের বলছে যে কেন্দ্রবিন্দু থেকে একজন ডান দিকে ৮ ধাপ যায় এবং আরেকজন বাম দিকে ৭ ধাপ যায়। তাহলে বন্ধুরা, আমরা আগে সংখ্যা রেখাটি লিখে ফেলি। -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9। বন্ধুরা, তোমরা যদি এই চিত্রের দিকে তাকাও, আমি এখানে এই মাঠটির বর্ণনা এঁকেছি, যেখান থেকে ফারিহা এবং বাকিদের আমরা ফারিহা ও রাইসা তাদের অবস্থান নির্ণয় করব। আমাকে বলা হয়েছে যে এই মাঠের কেন্দ্রবিন্দু বলতে কিন্তু আমরা জিরোকে বোঝাই। এই জিরো থেকে আমাকে বলছে ৮ ধাপ আগালো, কি আগালো? রাইসা। তাহলে আমি ৮ ধাপ আগাই, 0 থেকে 1 এক ধাপ, 1 থেকে 2 আর এক ধাপ। তো এইভাবে যদি আমি এক এক ধাপ করে আগাই, তাহলে দেখো মোট ৮ ধাপ আগালে আমরা কোথায় যেয়ে পৌঁছাবো? এই ৮ নাম্বার স্থানে যাই পৌঁছাবো। তার মানে ফারিয়া এখন কোথায় আছে? সরি, তোমরা রাইসা এখন কোথায় আছে? এই ৮ নাম্বার ধাপে। বন্ধুরা, আমার প্রশ্নে কিন্তু রাইসা নামটি প্রথমে ছিল এবং আমাকে যখন বলা হলো যে ডান দিক থেকে ৮ ধাপ এবং বাম দিক থেকে ৭ ধাপ অতিক্রম করলো, তার মানে আমি রাইসা, যেহেতু নামটা প্রথমে ছিল, তাই রাইসা কোন দিকে গেছে সেটা প্রথম কথাটা দিয়ে বুঝিয়েছে, অর্থাৎ রাইসা 0 থেকে 8তম ধাপে গিয়েছে, অর্থাৎ প্রথম ৮ ধাপ সে অতিক্রম করেছে রাইসা। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, 0 এর ডান দিকে হচ্ছে সকল মান প্লাস হয়, ধনাত্মক, এবং 0 এর বাম দিকে সকল মান কি হয়? ঋণাত্মক। এখন বলা হয়েছে যে ফারিহা বাম দিকে ৭ ধাপ অতিক্রম করলো। বন্ধুরা, যদি আমি বাম দিকে ৭ ধাপ অতিক্রম করি, দেখো তো আমরা কোথায় যাব? মোট ৭ ধাপ অতিক্রম করে কিন্তু আমরা -7 এই বিন্দুতে আসবো। তাহলে -7 বিন্দুতে কি আছে? ফারিহা। আর বন্ধুরা, প্রশ্নে আমাকে বলেছিল রাইসা ও ফারিয়া কেন্দ্রবিন্দু থেকে যথাক্রমে প্রথমে ৮ ধাপ এবং পরবর্তীতে বাম দিকে ৭ ধাপ অতিক্রম করে এ ও বি বিন্দুতে পৌঁছায়। যেহেতু প্রথম নামটি ছিল রাইসা, তাহলে রাইসা পৌঁছেছে কোথায়? +8 বিন্দুতে, যেটাকে আমি এ নাম দিচ্ছি। এবং ঠিক তেমনিভাবে ফারিয়া কোন বিন্দুতে পৌঁছিয়েছে? বাম দিকে 7 বিন্দুতে, যেটাকে আমরা -7 বলছি। আর যেহেতু পরবর্তীতে বি বলা হয়েছে, তার মানে ফারিহা বি বিন্দুতে পৌঁছিয়েছে। আর বি বিন্দু সমান সমান কি? -7। তাহলে দেখো, এ বিন্দু সমান হচ্ছে +8 আর বি বিন্দু সমান হচ্ছে -7। তাহলে আমাকে কিন্তু প্রথম প্রশ্নটা এটাই বলেছিল, এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লেখো। অর্থাৎ এ আর বি এর অবস্থান কোথায়? বন্ধুরা দেখো, এর অবস্থান কোথায়? +8 এ, আর বি এর অবস্থান কোথায়? -7। এটাকে কিন্তু আমরা দেখো উত্তরপত্রে লিখেছি যে এ ও বি এর অবস্থান সূচক চিহ্ন, অর্থাৎ রাইসা পৌঁছেছে +8 এ, যেটাকে আমরা বলবো এ, এবং ফারিয়া পৌঁছেছে -7 এ, যেটাকে আমরা বলবো বি।
আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। বন্ধুরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি ছিল তোমাদের যদি মনে থাকে? দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল রাইসা ও ফারিয়ার অবস্থান সংখ্যা রেখায় দেখাও। বন্ধুরা তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে রাইসা ফারিয়ার অবস্থান কোথায় হবে। রাইসার অবস্থান হবে +8 এবং ফারিয়ার অবস্থান হবে -7 এই বিন্দুতে। এটাই হচ্ছে গিয়ে রাইসা এবং ফারিয়ার সংখ্যা রেখা, আমি তাদের অবস্থান দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানেও আমার রাইসার অবস্থান কোথায় হবে, এই যে +8 এই জায়গায় হবে রাইসার অবস্থান। তাহলে এটা হচ্ছে রাইসার অবস্থান। এবং যেহেতু 7 ধাপ এগিয়ে আমি ফারিহার অবস্থানে পৌঁছেছি, তাহলে -7 কি ফারিহার অবস্থান। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা খেয়াল করো এর পরের প্রশ্নটি কি বলেছে। বন্ধুরা এর পরের প্রশ্নটি বলেছিল যে রাইসা ও ফারিহা যদি আরো এক ধাপ অগ্রসর হয় তাহলে তাদের অবস্থান কি হবে। তাহলে বন্ধুরা আমরা একটু চিত্র থেকে আবার বুঝে নিই। ধরো রাইসা তার যে জায়গা আছে অর্থাৎ +8তম বিন্দু, এখান থেকে সে যদি আরো এক ধাপ যায় অর্থাৎ ডান দিকে আরো এক ধাপ অতিক্রম করে, তাহলে বন্ধুরা সে কোথায় আসবে, +9-এ। আবার ঠিক তেমনি ভাবে ফারিহা যদি এখন তার বাঁদিকে আরো এক ধাপ অগ্রসর হয়, সে কোথায় যাবে, -8-এ যাবে। তার মানে রাইসার এখন বর্তমান অবস্থা কি হবে, রাইসার নতুন অবস্থান হবে +9 এবং ফারিহার নতুন অবস্থান কি হবে বন্ধুরা, ফারিহার নতুন অবস্থান হবে -8, আরো এক ধাপ এগিয়ে -8 হবে। তার মানে দেখো আমি এখানে কি লিখেছি, রাইসা ও ফারিহা আরো এক ধাপ অগ্রসর হয়ে তাদের অবস্থান হবে, রাইসার অবস্থান হবে +9, রাইসা আরো এক ধাপ অগ্রসর করবে। ঠিক তেমনি ভাবে ফারিহা যখন আরো এক ধাপ অগ্রসর হবে সে কোথায় যাবে, -8 এই বিন্দুতে যাবে। আশা করি তোমরা প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা আমাদের কাজ 2 দিকে দেখব। বন্ধুরা কাজ 2 কি বলা আছে একটু দেখি। তারপর চলো যে প্রতিস্থানের নাম সংখ্যা রেখা লেখো। আমাদেরকে তোমরা যখন তোমাদের প্রশ্নটা নিয়ে দেখবে যে প্রশ্নে তোমাকে বলা আছে যে কয়েকজন বন্ধু কয়েকটি দেশে ঘুরে আসলে সেখানে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নিয়ে আলোচনা করলো। অঞ্চলগুলো ছিল রিয়াদ, শ্রীনগর, কাঠমান্ডু এবং কলম্বো। বন্ধুরা আমাকে প্রথম কোশ্চেনটি করেছে, প্রথমে বলেছিল যে এই তাপমাত্রাগুলো কি করতে সংখ্যা রেখায় দেখাতে। বন্ধুরা প্রত্যেকটা নাম লিখে দিলাম, যেমন রিয়াদকে আমি এ দিয়ে চিহ্নিত করলাম, শ্রীনগরের স্থানকে বি দিয়ে, কাঠমান্ডুকে সি দিয়ে, কলম্বোকে ডি দিয়ে। এরপর আমরা কি করলাম, এই যে সংখ্যা রেখাকে এই সংখ্যা রেখার অবস্থান চিহ্নিত করলাম যে সংখ্যা রেখার শেষে তাপমাত্রার অবস্থান কি হতে পারে। বন্ধুরা তোমাদের প্রশ্নে কিছু ছোট ভুল আছে, সেই ভুলটি আমি তোমাদের সমাধান করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের রিয়াদের তাপমাত্রা 0 থেকে নিচে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেওয়া আছে। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, রিয়াদের তাপমাত্রা রিয়াদ জেলাটা সেটা একটি বর্গি এলাকা, সেখানে তাপমাত্রা কখনো 0 থেকে নিচে হতে পারে না, সবসময় কি হয় 0 থেকে উপরের দিকে হয়। তাই রিয়াদের তাপমাত্রা হবে 0 থেকে উপরে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভুলটি তোমাদেরকে আমি শুধরিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, তাহলে আমি প্রত্যেকটা তাপমাত্রা অবস্থান বসিয়ে দিয়েছি। যেমন তোমরা যদি দেখো রিয়াদের তাপমাত্রা কোথায় বসিয়েছি, 40 +40 সেখানে বসিয়েছি, তাই না? এবং অন্যান্য তাপমাত্রাগুলো আমি ঠিক ওভাবেই বসিয়েছি। যেমন এই যে রিয়াদ, এখানে দেখো আমরা ধনাত্মক 40 আমরা কি বলেছি, রিয়াদের তাপমাত্রা 0 থেকে উপরে 40 ডিগ্রি পর্যন্ত, তাই এ দিয়ে 40 বসিয়েছি, অর্থাৎ রিয়াদের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর দেখো ডি আমরা কাকে বসিয়েছি, কলম্বো। কলম্বোর তাপমাত্রা কি বলেছিলাম, 0 থেকে কত উপরে 30 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখিয়েছিলাম। তোমাদের এখানে মানে একটু ভুল দেওয়া আছে, 0 থেকে 30 হবে, তাহলে এখানে হবে ডি এর মানটা। প্রশ্নের সঙ্গে একটু ভুল দেওয়া আছে, তাহলে কলম্বোর তাপমাত্রা হবে 0 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আর সেটা কোথায়, আমি যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস বলছি, 0 থেকে 0 এর উপরে আর কি, 0 এর উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 থেকে উপরে ডান দিকে যাব, কোথায় 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেখানে এখানে ডি দিয়ে কলম্বোকে চিহ্নিত করলাম। বন্ধু এরপর দেখো শ্রীনগর এবং আর বাকি আছে, কাঠমান্ডু। বন্ধুরা কাঠমান্ডু এবং শ্রীনগর এই দুটো তাপমাত্রা কিন্তু ডিফারেন্ট। যেমন শ্রীনগরের তাপমাত্রা হচ্ছে গিয়ে 0 থেকে 6 ডিগ্রির মধ্যে, আর কাঠমান্ডুর তাপমাত্রা 0 থেকে 6, শ্রীনগরের তাপমাত্রা 0 থেকে 2 দেওয়া আছে। আমরা তাহলে দেখি যদি শ্রীনগরকে আমি ডি দিয়ে প্রকাশ করছি, শ্রীনগরের তাপমাত্রা কি 0 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তাহলে এখানে হবে শ্রীনগর, এখানে হবে বি স্থানটি। ঠিক আছে, এবং আমার বাকি আছে কি কাঠমান্ডুর তাপমাত্রা কি বলছি 0 থেকে 6 এর মধ্যে, তাহলে কাঠমান্ডুর তাপমাত্রা হবে এই বরাবর -7 থেকে একটু সামনে, তাহলে 0 থেকে 6 মিটার। এই হচ্ছে তাদের অবস্থান। যদি আমরা এখানে কিছু চিত্র দেখাই সংখ্যা রেখা, তাহলে দেখতে সেটা এরকম দেখায়। ধরো আমি যদি 5 ডিগ্রি গ্যাপ নিয়ে আঁকি, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, আবার এখানে 5 নিয়ে আঁকি, -5, -10, -15, -20, -25, -30, এরকম যদি আমরা রাখি। এবার যদি আমরা এই সকল স্থানের নাম বসাই, যেমন আমরা যদি এই রিয়াদের নাম বসাই, আমরা কোথায় বসাবো, এই যে দেখো 40 ডিগ্রি বসাবো, তাই না? এই যে 40 ডিগ্রিতে, তাহলে 0 থেকে আমরা কি লিখেছি, রিয়াদের তাপমাত্রা 0 থেকে 40 ডিগ্রি পর্যন্ত, তাই এখানে আমরা লিখব এই 40 ডিগ্রি হচ্ছে রিয়াদের তাপমাত্রা। ঠিক তেমনি ভাবে আমরা কলম্বের তাপমাত্রা কিভাবে পেলাম, কলম্বের তাপমাত্রা হচ্ছে গিয়ে আবার 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কলম্বো। তারপরে আমাদের হচ্ছে গিয়ে কাঠমান্ডুর তাপমাত্রা 0 থেকে 6 মধ্যে, তাহলে 0 থেকে 6 মানে -6 ভিতরে, 0 থেকে নিচে 6 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন কিন্তু বলছে বন্ধুরা 0 থেকে নিচে 6 ডিগ্রি, তার মানে 0 এর নিচে মাইনাস দিকে যাবে আর 6 এখানে আসবে একটা, তার মানে এই জায়গাটা আমি কি বলবো, আমি এখন 0 থেকে 6 ডিগ্রি জায়গাটা কাঠমান্ডু বলবো। ঠিক আছে, আবার 0 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শ্রীনগরের তাপমাত্রা, তাহলে এখানে হবে মেবি, তাহলে এই জায়গাটা আমি কি বলবো, এই জায়গাটা বলবো শ্রীনগর। তাহলে এই -2 হবে শ্রীনগর, -6 হবে কাঠমান্ডু, আর 30 হবে কলম্বো, আর 40 হবে রিয়াদ। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। বন্ধুরা আমাকে দ্বিতীয় পরিস্থিতি পরিস্থিতি সবচেয়ে উষ্ণ, এখন দেখো বন্ধুরা পরিস্থিতি সবচেয়ে উষ্ণ হবে, সবথেকে উষ্ণ স্থান হবে রিয়াদ। কোনটা বন্ধুরা, রিয়াদ। রিয়াদ হচ্ছে গিয়ে সৌদি আরবের রাজধানী এবং রিয়াদের তাপমাত্রা অনেক বেশি, 0 থেকে 40 ডিগ্রি পর্যন্ত, তাই সবথেকে উষ্ণ কি উষ্ণ স্থান হচ্ছে রিয়াদ। তারপর দেখো বন্ধুরা যে পরিস্থিতির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কম, সেই পরিস্থিতির নাম লিখতে বলেছে। বন্ধুরা 10 ডিগ্রি সেলসিয়াসের কম স্থান যদি আমি খুঁজতে যাই, দেখো তো 10 ডিগ্রি কম, তাহলে আমরা 10 ডিগ্রি যেহেতু বলছে তাহলে কি +10 ডিগ্রি, আমরা শুধু 10 ডিগ্রি বলছে, শুধু 10 ডিগ্রি বলতে +10 ডিগ্রি, তাহলে আমরা +10 এর নিচে কি আছে, বিআরসি দ্বারা কাকে বোঝাচ্ছি, শ্রীনগর কাঠমান্ডুকে। তাহলে বন্ধুরা আমি বলতে পারো কোন স্থানের তাপমাত্রা হচ্ছে গিয়ে আমার সবথেকে কম, 10 ডিগ্রি থেকে কম, সেই স্থানগুলো হচ্ছে গিয়ে আর কেউ না, সেগুলো একটি হচ্ছে শ্রীনগর, একটি হচ্ছে কাঠমান্ডু। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের কম থেকে শ্রীনগর এবং কাঠমান্ডু, এই দুটি স্থান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে কম তাপমাত্রা, আর বাকি দুটি স্থান রিয়াদ আর কলম্বো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি তাপমাত্রা। বন্ধুরা চলো আমরা 3 নম্বর কাজটি করে নিই। 3 নম্বর কাজে আমাদেরকে কি বলা আছে, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে উঠলে কত হবে। বন্ধুরা প্রশ্নটি তোমাদের নিশ্চয়ই মনে আছে, মনে না থাকলে তোমরা পূর্বের ভিডিওতে যেয়ে দেখে নিতে পারো। প্রশ্নে বলা আছে যে সমতল মেঝেকে আমি যদি 0 ধরি এবং সেই মেঝে থেকে
ছাদের দিকে একটি সিঁড়ি চলে গেছে উপরে এবং সেই মেঝে থেকে নিচের দিকে গুদাম ঘরের দিকে একটি সিঁড়ি নিচে চলে গেছে এবং উপরের দিকে আমি যত উঠবো আমি কি পাবো ধনাত্মক নাম্বার পাবো এবং নিচের দিকে যত নামবো আমি কি পাবো ঋণাত্মক নাম্বার পাবো। বন্ধুরা প্রথম প্রশ্নটি কি ছিল, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে উঠলে কত হবে। বন্ধুরা খেয়াল করো, সমতল মেঝে হচ্ছে এখানে 0, এখান থেকে যদি আমি 4টা সিঁড়ি উপরে উঠি 1 2 3 4, তাহলে এখানে কি হবে +4 হবে। বন্ধুরা মনে রাখবে 4টা সিঁড়ি উপরে ওঠা মানে 4 এবং যেহেতু আমরা এখানে উপরে উঠতেছি তাই আমার কি হবে প্লাস হবে, তার মানে +4। বন্ধুরা এবার নিচের দিকে তাকাই, সমতল মেঝে থেকে 7টি সিঁড়ি নিচে নেমে তারপরে সেখান থেকে 5টি সিঁড়ি উপরে উঠলে কত হবে। বন্ধুরা দেখো এখানে আমাকে কি করতে বলছে, প্রথমে বলেছে যে সমতল যে মেঝে অর্থাৎ 0, এখান থেকে আমাকে কয়টা সিঁড়ি নিচে নামতে হবে 7টা সিঁড়ি। বন্ধুরা উপরে উঠা মানে ধনাত্মক আর নিচে নামানো মানে কি ঋণাত্মক, তাহলে এই প্রশ্নের জন্য উপরে উঠা মানে ধনাত্মক আর নিচে নামা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমি যেই মুহূর্তে উপরে উঠলাম নিচে নামলাম আমার এই 7টা কি হয়ে যাবে -7। আবার কি বলছে, তার মানে আমি 7টা সিঁড়ি নিচে নামলে কি হবে -7, সেখান থেকে আবার 5টা সিঁড়ি উপরে উঠবো, দেখো উপরে তার মানে কি প্লাস কতটা সিঁড়ি 5টা মানে +5, তাহলে -7 + 5, দেখো তো বন্ধুরা কত হয়েছে -7 + 5 করলে -2 হবে, তাহলে -7 + 5 যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে রেজাল্ট -2। এই -2 দ্বারা কি বোঝায়, -2 দ্বারা বোঝায় নিচের 2 নাম্বার সিঁড়িতে সে অবস্থান করছে, অর্থাৎ গুদামঘরের নিচের 2 নাম্বার সিঁড়িতে এখন তার বর্তমান অবস্থান। বন্ধুরা আমরা তৃতীয় প্রশ্নটার দিকে একটু তাকাই, কি বলেছে, সমতল মেঝে থেকে 8টি সিঁড়ি নিচে নামলে কত হবে। সমতল মেঝে থেকে 8টি সিঁড়ি নিচে নামলে কত হবে। বন্ধুরা আমি তার মানে কি নিচে নামছি, নিচে নামবো আর সমতল মেঝে থেকে অর্থাৎ 0 থেকে নিচের দিকে আমি 8টা সিঁড়ি নামবো, তাহলে কত হবে বন্ধুরা -8। 8টা সিঁড়ি এজন্য 8, আর যেহেতু নিচে নামছি নিচে নামা মানে কি ঋণাত্মক, এজন্য -8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ধুরা, সমতল মেঝে থেকে 6টি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে আরো 4টি সিঁড়ি নিচে নামলে কত হবে। বন্ধুরা সমতল মেঝে থেকে 6টি সিঁড়ি নিচে নামবো, তাই না, তার মানে প্রথমে আমার কি হবে -6, যেহেতু আমি নিচে নামছি তাহলে এবং কয়টা সিঁড়ি 6টা সিঁড়ি, তাই কি হবে -6। এরপরে সেখান থেকে আরো 4টি সিঁড়ি নিচে নামবো, মানে আমি আরো কি করবো আরো নিচে নামবো, কয়টা সিঁড়ি 4টা সিঁড়ি, এই জন্য যেহেতু 4টা সিঁড়ি তাই 4, আর যেহেতু নিচে নেমেছে এই জন্য -4। এখন আমার অবস্থান কত, তাহলে কি হবে -6 -4, রেজাল্ট কি হয় -10। তাহলে আমি কয়টা সিঁড়ি নিচে আছি এখন -10, অর্থাৎ নিচের দিকে 10 নম্বর সিঁড়িতে আমার অবস্থান। তাহলে আমি কোথায় আছি নিচের দিকে 10 নম্বর সিঁড়িতে, -6 -4 করলে -10। এরপরের প্রশ্নটি দেখো বন্ধুরা, সমতল মেঝে থেকে 10টি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে 7টি সিঁড়ি উপরে উঠলে কত হবে। বন্ধুরা আবার আমাকে কি বলছে, সমতল মেঝে থেকে 10টি সিঁড়ি নিচে নামলে তার মানে আমি নিচের দিকে নামবো, কয়টা সিঁড়ি 10টা সিঁড়ির জন্য -10 লিখলাম, 10টা সিঁড়ি নিচের দিকে। এরপরে কি বলছে, সেখান থেকে আরো 7টি সিঁড়ি উপরে উঠলে, এবার আমি 7টা সিঁড়ি কি করব উপরে উঠবো, উপরে উঠা মানে কি প্লাস, তাহলে -10 + 7 কত হয় -3, তার মানে তার অবস্থান হচ্ছে 3 নাম্বার সিঁড়িতে নিচের দিকে, মাইনাস যেহেতু তার মানে নিচের দিকের 3 নাম্বার সিঁড়িতে তার কি অবস্থান এখন। তার মানে সমতল মেঝে থেকে 10টি সিঁড়ি নিচে নেমে সেখান থেকে 7টি সিঁড়ি উপরে উঠলে তার অবস্থান হবে -3। এরপরে দেখো বন্ধুরা, সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে 11টি সিঁড়ি নিচে নামলে কি হবে। তার মানে বন্ধুরা আমাকে কোথায় যেতে হবে, প্রথমে 2টি সিঁড়ি উপরে উঠবো, উপরে উঠা মানে কি প্লাস আর 2টি সিঁড়ি তার মানে +2, তারপরে সেখান থেকে 11টা সিঁড়ি নিচে নামবো, নিচে নামা মানে কি মাইনাস, আর কয়টা সিঁড়ি নিচে নেমেছি 11টা সিঁড়ি, তাহলে +2 -11 কত হয় -9। তার মানে এখন বর্তমানে ব্যক্তিটির অবস্থান হচ্ছে 9 নম্বর সিঁড়িতে, কোথায় মাইনাস যেহেতু তার মানে নিচের দিকে 9 নাম্বার সিঁড়িতে, তাহলে -9 দ্বারা কি বোঝাচ্ছে নিচের দিকে 9 নাম্বার সিঁড়ি। এরপরে বন্ধুরা দেখো, সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে 4টি সিঁড়ি নিচে উপরে উঠলে কত হবে। এবার আমরা কি করব, আমরা উপরে উঠবো কয়টা সিঁড়ি, প্রথমে 5টি সিঁড়ি তার মানে +5, এবং সেখান থেকে আবার 4টা সিঁড়ি উপরে উঠবো তার মানে কি +4, রেজাল্ট কি হবে বন্ধুরা +9। এর মানে হচ্ছে আমি 9 নাম্বার সিঁড়িতে আছি, অর্থাৎ উপরের দিকের 9 নাম্বার সিঁড়িতে আছি, রেজাল্ট কি হবে +9। আশা করি তোমরা 3 নাম্বার কাজটিও সমাধান করতে পেরেছো। বন্ধুরা আমরা এখন 4 নাম্বার কাজটি করব, কিন্তু তার আগে আমাদের কিছু রোমান সংখ্যা সম্পর্কে ধারণা নিয়ে নিই। বন্ধুরা তোমরা জানো যে রোমান সংখ্যা আমরা a = 1 জানি, 2টা i মানে 2 জানি, এইভাবে আমরা 10 পর্যন্ত জানি, আবার
তিনটা নতুন জিনিস তোমরা শিখে নাও, চারটা। একটা হচ্ছে L is equal to 50, C is equal to 100, D is equal to 500 আর M সমান সমান হচ্ছে 1000। বন্ধুরা, রোমান সংখ্যা লেখার কিন্তু কিছু নিয়ম আছে। সেই নিয়ম সমূহের মধ্যে একটি হচ্ছে এই এল এর মান, ভি এর মান আর ডি এর মান, ভি এল ডি, এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা রোমান সংখ্যায় পুনরাবৃত্ত করতে পারি না, অর্থাৎ বারবার লিখতে পারি না। কিন্তু এই যে এম কিংবা তোমার সি, এক্স, আই অর্থাৎ 1, 10, 100, 1000 এই মানগুলোকে আমরা কি করতে পারি, বারবার রিপিট করতে পারি। যেমন বন্ধুরা, আমি যদি আই এক্স লিখি, কথাটার মানে কি জানো? এই মনে রাখো, এই আই 1 আর এক্স দ্বারা আমরা 10 বুঝি। দেখো তো, 10 এক্স দ্বারা আমরা কি বুঝি, 10, আর আই দ্বারা কি বুঝি, 1। তাহলে আই এক্স দ্বারা কি বুঝি, আই এক্স মানে হচ্ছে 10 বিয়োগ 1 অর্থাৎ 9। তার মানে বন্ধুরা, যদি একটি ছোট সংখ্যার একটি বড় সংখ্যার বাম দিকে যদি একটা ছোট সংখ্যা থাকে, তার মানে কি, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা। ঠিক তেমনি ভাবে যদি আমি লিখতাম এক্স আই, তাহলে কি হইতো, তাহলে হতো 10 যোগ 1, রেজাল্ট হইতো 11। এর মানে হচ্ছে যখন একটা বড় সংখ্যার ডান দিকে একটা ছোট সংখ্যা হয়, তখন দুটো সংখ্যা যোগ হয়। আর যখন একটা বড় সংখ্যার বাঁ দিকে একটা ছোট সংখ্যা হয়, তখন দুটো সংখ্যা কি হয়, বিয়োগ হয়ে রেজাল্টটা বের হয়। এরকম কয়েকটা নিয়ম আমরা মেনে আমরা কি করব, এই সংখ্যাগুলো সমাধান করব। যেমন বন্ধুরা, আমরা যদি প্রথম সমস্যাটা দেখি, যেমন আই এক্স মানে 9, এটা তো আমরা দেখিয়ে ফেললাম এখানে। তারপরে এক্স, তারপরে দেখো 17কে আমি কিভাবে প্রকাশ করব। বন্ধুরা, এখানে আমি মান কিন্তু দিয়ে দিয়েছি, কিন্তু কেমনে প্রকাশ করব সেটা কিন্তু দিয়ে দিইনি। সেটা কিন্তু আমরা একটু দেখে নেব যে আমরা কিভাবে প্রকাশ করব। বন্ধুরা, আমরা যদি 17কে রোমান সংখ্যায় প্রকাশ করি, কিভাবে প্রকাশ করব দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 17কে যদি আমি ভাঙাই, কি হয়, 10 যোগ 7। আর বন্ধুরা, 10কে আমরা কি বলতে পারি, এক্স। 7কে কি বলতে পারি আমরা, 7কে আমরা বলতে পারি ভি ডাবল আই। আমরা জানি যে ভি ডাবল আই মানে 7 আর এক্স মানে 10। যেহেতু আমি 10 যোগ 7 করে 17 পাচ্ছি, তাহলে এটাকে যখন আমি রোমান সংখ্যা লিখবো, কিভাবে লিখবো, এক্স ভি আই আই। আমরা জানি না বন্ধুরা, যখন আমার একটা বড় সংখ্যার সাথে একটা ছোট সংখ্যা যোগ হয়, কখন যোগ হয়, যখন একটা বড় সংখ্যার ডান দিকে একটা ছোট সংখ্যা থাকে। তাহলে দেখো তো, এক্স বড়, তার ডান দিকে আমি ভি আই আই কে রেখেছি, যার মান 7। তাহলে 10-এর সাথে 7 কি হবে, যোগ হয়ে 17 হবে। তাহলে 17 মানে কি, এক্স ভি আই আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এখন আমরা 25-এর রোমান সংখ্যা করে দেখবো। বন্ধুরা, 25কে কি আমরা এভাবে ভাঙাতে পারি না, 20 যোগ 5। আবার বন্ধুরা, 20কে কি আমি এভাবে ভাঙাতে পারি, 10 যোগ 10 যোগ 5, তাই না? এখন বন্ধুরা দেখো তো, এই 10 মানে কি, এক্স, এই 10 মানে কি, এক্স, আর এই 5 মানে কি, ভি। তাহলে 25 সমান সমান কি, 25 সমান সমান হচ্ছে এক্স এক্স ভি। আমি কেন এক্স এর পরে এই এক্সটাকে এখানে লিখলাম, কারণ কি, আমি যোগ করছি দুটো সংখ্যাকে। তাহলে এক্স এর ডান দিকে এক্স। আবার এই 10 10 যোগ করলে 20 হয়, তার সাথে 5 যোগ করলে 25 হয়। তাহলে যেহেতু 5 যোগ করছি, তাহলে 5 মানে কি, ভি। আর যেহেতু যোগ করছি, তার মানে আমি ডান দিকে ভি কে লিখেছি। তার মানে 25 হচ্ছে গিয়ে এক্স এক্স ভি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 25 ইজ ইকুয়াল টু কি, এক্স এক্স ভি। বন্ধুরা, এরপরে কি বলেছে, 41, 59, 73 এই সংখ্যাগুলোকে রোমান সংখ্যায় প্রকাশ করতে। আমরা এখন এগুলো দেখব। বন্ধুরা, আমরা যদি 41কে রোমান সংখ্যায় প্রকাশ করি, এটা কিরূপ দেখাবে দেখি। 41 সমান সমান, দেখো তো বন্ধুরা, 41কে আমি কি লিখতে পারি, 40 যোগ 1, তাই না? আবার বন্ধুরা, 40কে কি লেখা যায়, 40কে লেখা যায় 50 বিয়োগ 10, তাই না, যোগ 1। আমি কি করলাম, 40কে 50 বিয়োগ 10-এ ভাঙালাম। কেন? কারণ 50 মানে কি, 50 মানে হচ্ছে গিয়ে এল, আর 10 মানে কি, 10 মানে হচ্ছে গিয়ে এক্স, আর 1 মানে হচ্ছে গিয়ে আই। চলো বন্ধু, এগুলোকে আমরা সাজিয়ে লিখি। এখন দেখো তো, আমার এই এলটা কি, এল এল আমার 50 কি 10-এর সাথে বিয়োগ হয়েছে না? আর আমরা জানি কি, যখন আমরা বিয়োগ করি, তার মানে বোঝায় যে সংখ্যাটি, ছোট সংখ্যাটি বড় সংখ্যার বাম পাশে বসবে। এই জন্য দেখো, বড় সংখ্যা এল, তার বাম পাশে কি বসেছি, এক্স। এর মানে কি, এল বিয়োগ এক্স, মানে 50 বিয়োগ 10। আর দেখো তো, এই পুরোটার সাথে কি 1 যোগ হয়েছে না? আর যেটা যোগ হয় সেটা আমরা কোথায় বসাই, ডান পাশে। তার মানে 41 মানে কি, এক্স এল আই। বুঝতে পেরেছো বন্ধুরা, 41 হচ্ছে এক্স এল আই। বন্ধুরা, 59কে যদি আমরা ভাঙাই, তাহলে কি হয়, 50 যোগ 9, তাই না? এখন দেখো তো বন্ধুরা, 50কে কি বলা যায়, 50কে বলা যায় হচ্ছে এল। আবার 9কে কি বলা যায়, 9 মানে আই এক্স, আমরা জানি। এখন দেখো তো, আমি 50 মানে বড় সংখ্যা, তার সাথে ছোট সংখ্যা যোগ হয়েছে না? তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, বড় সংখ্যাটাকে লিখে তারপরে ডান দিকে ছোট সংখ্যাটি লিখবো।
তাহলে আমি কি হয়ে যাবে, তার মানে কি বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা, তার মানে 50 যোগ 9, এল এর মান 50, আই এক্স এর মান 9, 50 যোগ 9 মানে 59, তাহলে 59 সমান কি এল আই এক্স। আশা করি তোমরা বুঝেছো। বন্ধুরা এখন আমরা 73 কে দেখব। বন্ধুরা যদি আমি 73 কে বের করি তাহলে দেখো আমরা কিভাবে এটা সমাধান পাবো। 73, বন্ধুরা 73 সমান কি লেখা যায়, 70 যোগ 3, তাই না? আবার বন্ধুরা 70 কে কি লেখা যায়, 50 যোগ 20 যোগ 3। আবার দেখো তো বন্ধুরা এই 50 কে 50 রেখে 20 কে কি ভাঙানো যায় না, 10 যোগ 10 যোগ 3। তাহলে দেখো তো বন্ধুরা 70 যোগ 3 মানে 73, 50 যোগ 20 মানে 70 যোগ 3 মানে 73, আবার 50 যোগ 10 যোগ 10 যোগ 3 এটা মানেও কি 73। এখন আমরা 73 কে রোমান সংখ্যায় প্রকাশ করব। 50 মানে এক্স, 50 মানে এল, 10 মানে এক্স, এই 10 মানেও কি এক্স, আর এই 3 মানে কি ট্রিপল আই, তাই না? এখন দেখো তো বন্ধুরা এরা কি 50-এর পরে 10 ছোট, আর 10-এর পরে 10 ছোট না হলেও সমান, আবার এই 10-এর পরে ছোট কি 3। তাহলে দেখো তো বড় সংখ্যার পরে ছোট সংখ্যাগুলো যোগ আকারে আছে, তাহলে আমি কিভাবে লিখবো, প্রথমে বড় সংখ্যা দিয়ে শুরু করব, তারপরে যেহেতু ছোট সংখ্যা যোগ আছে তাহলে তাকে তার ডান দিকে লিখবো, এরপরেও কি এক্স যোগ 10 যোগ আছে তার ডান দিকে লিখবো, এরপরে 3 যোগ আছে তাহলে 3 কেও কি করব ডান দিকে লিখবো। তাহলে এভাবে আমি পেয়ে গেলাম 73। 73 সমান কি পেলাম, এল ডাবল এক্স ট্রিপল আই। এটাই হচ্ছে আমার 73। 73 মানে কি এল ডাবল এক্স ট্রিপল আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা 111 কে দেখব। বন্ধুরা আমরা যদি 111 কে রূপান্তর করতে যাই তাহলে কিরকম হবে দেখো। 111 কে যদি আমি রোমান সংখ্যায় রূপান্তর করি, আগে ভাঙিয়ে দিই। 111 কে আমি কি বলতে পারি, 100 যোগ 11, আবার এটাকে 100 যোগ 10 যোগ 1 ভাঙাতে পারি, তাই না? বন্ধুরা মনে আছে 100 মানে কি, 100 মানে কিন্তু সি, আবার 10 মানে কি, 10 মানে এক্স, আর 1 মানে কি আই। দেখো তো বন্ধুরা বড় সংখ্যার সাথে ধীরে ধীরে ছোট সংখ্যাগুলো যোগ হচ্ছে না, তাইলে আমি কিভাবে লিখবো, 111 সমান লিখতে পারি সি এক্স আই। কেন লিখলাম, কারণ সি সব থেকে বড়, তার ডান দিকে এক্স লিখেছি, তার মানে কি সি এর সাথে এক্স যোগ হবে, অর্থাৎ 100-র সাথে 10 যোগ হবে। আবার তার সাথে ডান দিকে আই লিখেছি, তার মানে এই সি এক্স এর পুরো মানটার সাথে আই এর মান যোগ হবে, অর্থাৎ 100 যোগ 10 যোগ 1 পুরোটা মিলে কি হচ্ছে, আমি 111 পাচ্ছি। তাহলে 111 সমান কি সি এক্স আই। দেখো বন্ধুরা 111 সমান সি এক্স আই। এবার আমরা 1971 দেখব। বন্ধুরা আমরা যখন 1971 বের করবো এটা একটি বড় মান বের হবে। চলো আমরা 1971 বের করি। 1971 কিভাবে আমরা বের করব দেখি। বন্ধুরা 1971 কে আমি এভাবে ভাঙাতে পারি না, 1000 যোগ 971। আবার বন্ধুরা এই 1000 যোগ 971 কে কি লেখা যায়, 1000 যোগ 900 যোগ 71 লেখা যায় না? বন্ধুরা খেয়াল করো 1000 কে 1000ই রাখবো, কিন্তু 900 কে কি বলা যায়, 1000 বিয়োগ 100 বলা যায়, যোগ 71 কে কি বলা যায়, 70 যোগ 1। আবার এই লাইনটাকে কিভাবে লিখবো, 1000 যোগ 1000 বিয়োগ 100 যোগ 70 কে কি লেখা যায় বন্ধুরা, 50 যোগ 20 লেখা যায় না? 20 কে আমরা 10 যোগ 10 লিখলাম, যোগ 1। এখন আমরা এটাকে কি করব, রোমান সংখ্যায় ভাঙাবো। দেখি কিভাবে ভাঙায়। বন্ধুরা 1000 মানে কি, 1000 মানে হচ্ছে কিন্তু এম, এই জিনিসটা তোমরা মনে রাখবে, 1000 মানে হচ্ছে এম। আর এখানে দেখো তো এই 1000 মানেও এম, আর এই 100 মানে কি, 100 মানে হচ্ছে সি। 50 মানে কি বন্ধুরা, 50 মানে হচ্ছে এল, এই 10 মানে হচ্ছে গিয়ে এক্স, এই 10 মানেও কি এক্স, আর এই 1 মানে হচ্ছে আই। চলো আমরা তার মানে মানটা বের করে ফেলি। এখন বন্ধুরা প্রথমে আমি সব থেকে বড় সংখ্যা 1000 বসাবো, তাহলে এম বসালাম শুরুতে। এরপরে ছোট সংখ্যা কি ছিল 900, কিন্তু 900 কে আমি কি লিখেছি, 1000 বিয়োগ 100। তার মানে যেহেতু আমি 100 দিয়ে বিয়োগ করছি, তার মানে ছোট সংখ্যাটা কি হবে, বড় সংখ্যাটার বা দিকে থাকবে, তার মানে সি এম। বুঝতে পেরেছো বন্ধুরা, এই 1000-এর এমটা প্রথমে বসেছে, এরপরে মাঝখানে এই সিটা কেন বসলো, কারণ এই সিএম মানে বুঝে এম থেকে সি বিয়োগ হয়েছে, এম থেকে সি বিয়োগ মানে 1000 থেকে 100 বিয়োগ, তার মানে হচ্ছে 900। এরপরে বন্ধুরা দেখো তো এই 900-র সাথে কি আছে, 50 যোগ আছে, তার মানে ডান দিকে বসবে এল, তার সাথে 10 যোগ আছে অর্থাৎ এক্স, আবার 10 যোগ আছে অর্থাৎ এক্স, আবার 1 যোগ আছে অর্থাৎ ডান দিকে আই। তাহলে 1971 সমান কি এম সি এম এল এক্স এক্স আই, এম সি এম এল এক্স এক্স আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বন্ধুরা এর পরবর্তী দেওয়া আছে 2041। চলো এটা দেখে নিই। বন্ধুরা এখন 2041 কে আমরা আরো কি ভাঙাতে পারি, 1000 যোগ 1000 যোগ এই 41 কে কি বলতে পারি বন্ধুরা,
41কে 40 যোগ 1 বলতে পারি, তাই না? এখন শেষমেশ এটাকে কিভাবে ভাঙান যায়? 1000 যোগ 1000 যোগ 40কে কিন্তু আমরা 50 বিয়োগ 10 বলতে পারি, যোগ 1। এখন বন্ধুরা দেখো তো এই 1000 মানে কি? 1000 মানে কিন্তু m, তাই না? এই 1000 মানে m, এই 1000 মানেও কিন্তু m, এই 50 মানে হচ্ছে গিয়ে আমার l, 10 মানে হচ্ছে x, 1 মানে হচ্ছে i। চলো এটাকে আমরা সাজিয়ে ফেলি। তাহলে সমান সমান কি হবে? যেহেতু আমার দুইটাই বড় সংখ্যা, তাহলে দুটাকে আমি পাশাপাশি লিখবো, তার মানে m প্লাস m। আমি যখন ডান দিকে m লিখতেছি তার মানে কি m প্লাস m, মানে 1000 যোগ 1000 2000। তারপরে দেখো তো বন্ধু আমি 50 বিয়োগ 10 করেছি না, তার মানে কি হবে? xl হবে, তাই না? xl মানে কি? l থেকে x বিয়োগ, মানে 50 থেকে 10 বিয়োগ অর্থাৎ 40, আর তার সাথে 1 যোগ, তাইলে যোগ 1 i। তাইলে 2041 কি হবে? mmxli। তাহলে বন্ধুরা দেখো 2041 হচ্ছে mmxli। আশা করি তোমরা বুঝতে পেরেছো।